আজকে আমরা হিউম্যান জিওগ্রাফি থেকে এসএলএসটি বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিছু তথ্য আজকে আমরা জানব। বিশেষ করে সেন্সাসটাকে ফোকাস করছি, আর এর সাথে সাথে আমাদের যে সমস্ত আনইভেন ডিস্ট্রিবিউশন অফ পপুলেশনগুলো আছে সেগুলো, বা আমাদের পপুলেশন ডেন্সিটি যে টাইপসগুলো সেগুলো আমরা দেখব। ফার্স্ট দেখো, আমি সেন্সাস থেকে কয়েকটা তথ্য এখানে তুলে ধরছি। এটাকে চাইলে একবার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ইন্ডিয়াতে প্রথম আদমশুমারি যেটা শুরু হয় সেটা কত? সেটা 1872 সালে। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে মাথায় রেখো, 1872 সালে প্রথম সেন্সাস শুরু হয়। তখন কিন্তু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ছিল না, তখন ইংরেজরাই ছিল। আর আমাদের ভারতের জনগণনার জনক যাকে, তাকে কাকে বলা হয়? হান্টারকে বলা হয়। এই দুটো তথ্য মাথায় রেখো। আর স্বাধীনতার পরে 1947 আমরা স্বাধীনতা পেলাম। স্বাধীনতার পরে দেখবে আমাদের প্রথম ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা সেন্সাস যেটা হয় সেটা হচ্ছে 51। তাহলে কোশ্চেনটাকে গুলিয়ে ফেলো না। যদি কোশ্চেনটা আসে ভারতে প্রথম সেন্সাস কবে হয়, সেটা হচ্ছে 1872। আর যদি বলে স্বাধীন ভারতে, মানে স্বাধীনতা হওয়ার পর, সেটা কত? 1951। মানে 47-এর পরপরই যেটা আসছে সেটা কত? 51। আর কত বছর পর পর হয়? সেটা হচ্ছে 10। আর লাস্ট যেটা হয়েছে সেটা কিন্তু 11। 21-এরটা হয়নি, তার কারণ কোভিডের জন্য। এবার এখান থেকে যেগুলো লাগবে দেখো পরপর আমি বলে যাচ্ছি তোমাদেরকে। আমাদের ইন্ডিয়াতে 10 বছরে বা ডিকেডাল যে গ্রোথ রেট, এই ডেটাটা মাথায় রাখতে হবে। একটু পরে আমি ডিটেলসে বলছি। 17.64। এটা যদি অ্যানুয়াল বলে, ডিকেডাল মানে 10 বছরে 17.64, অ্যানুয়াল বললে একটা পয়েন্ট এগিয়ে আসবে, তাহলে কত হবে? 1.764। যদি অ্যানুয়াল বলে 1.764, ডিকেডাল বললে কত? 17.64। প্রচুর পরীক্ষায় কোশ্চেনটা আছে। ইন্ডিয়াতে গড় সাক্ষরতার পরিমাণ দেখো 74.04, এটা মাথায় রেখো। এই জায়গায় পুরুষরা কত? 82, আর মেয়েরা কত? 65। সব থেকে বেশি স্বাক্ষর কেরালায়, সাক্ষরতা কম কোথায়? বিহারে। তাহলে এইগুলো আমাদেরকে পরপর মাথায় রাখতে হবে। তাহলে এই পার্টটাকে একবার মাথায় রেখো এখান থেকে, বা স্ক্রিনশট নিয়ে নিও। এবার আমরা বিশেষ করে আমাদের ইন্ডিয়াতে যে পপুলেশনের ট্রেন্ডটা পাই, গতিপ্রকৃতিটা পাই, এখান থেকে প্রচুর কোশ্চেন পরীক্ষায় আসে। আমি প্যারালালি দুটো পার্ট তুলে ধরেছি, একটা বাংলা ইংলিশ। তোমাদের যার যেটা সুবিধা হবে সেটা থেকে দেখে নিতে পারো। আমি দুটোতেই বলছি। এই ছকটাকে এই ছকটাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। বিশেষ করে কোশ্চেন কোনগুলো আসে? ইন্ডিয়াতে নেগেটিভ গ্রোথ রেট কবে দেখা যায়, ইন্ডিয়াতে জনবিস্ফোরণ কবে হয়েছিল, সেগুলো। এগুলো বারবার বলছি। ডিকেডাল মানে কিন্তু 10 বছর। দেখো 1901, আর তারপর কত? 11। অ্যানুয়াল বললে 1 বছর। ইন্ডিয়াতে মাথায় রেখো, ইন্ডিয়ান হিস্ট্রিতে একটা মিরাক্কেল বলতে পারো। জাস্ট একবারই জনসংখ্যা নেগেটিভ হয়েছিল, কোনটা? 21-এ। এই যে 1911 থেকে 21, এই জায়গাটায় দেখো কত? -0.31। -0.31 মানে আমাদের টোটাল জনসংখ্যা 1991 ছিল 25.21, 21-এ গিয়ে কত হয়েছে? 25.13। যার জন্য এই টাইমটায় আমরা কি পাচ্ছি? জনসংখ্যা নেগেটিভ পাচ্ছি। এই যে নেগেটিভ পাচ্ছি, এইটা আমি হাইলাইট করে দিয়েছি। এটা হাইলাইট করে দিয়েছি। এই নেগেটিভ পাওয়াটাকে আমরা গ্রেট ডিভাইডিং লাইন বলি। অনেক পরীক্ষায় দেখবে দিয়ে দেয় গ্রেট ডিভাইডিং ইয়ার কোনটা ইন্ডিয়ার সেন্সাসের সাপেক্ষে, সেটা কোনটা? সেটা হচ্ছে এই সালটা। আর এটা কেন হয়েছিল বা কী জন্য হয়েছিল সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সেম ডেটা দেওয়া আছে, সেম ডেটা। তাহলে একটু আগে বললাম 1921 সাল, মানে 11 থেকে 21, এই যে টাইম পিরিয়ডটা, এই সময় কী হয়েছিল? জনসংখ্যা নেগেটিভ হয়েছিল। তাহলে এটাকে কী বলছি আমরা? গ্রেট ডিভাইডিং লাইন। আর এটা কেন হয়েছিল তার কারণ দেখো, যুদ্ধ বা মহামারী, এই সমস্ত কারণগুলোর জন্য। এই যে একবার দেখে নিতে পারো চাইলে। এখানে ডেটাগুলো দেওয়া আছে। স্প্যানিশ ফ্লু বা তোমার যুদ্ধের জন্য প্রথম বিশ্বযুদ্ধের একটা ইম্প্যাক্ট পড়ে, তার সঙ্গে মহামারীর ইম্প্যাক্টগুলো পড়ে। এর ফলে দেখো ঠিক এই কার্ভটা এই জায়গাটায় কী হয়ে যাচ্ছে? তোমার নেগেটিভ হয়ে যাচ্ছে। আর তারপর দেখো ইন্ডিয়ার জনসংখ্যা র্যাপিডলি কী হয়েছে? বেড়েছে। তাহলে এখান থেকে এই কোশ্চেনটা কিন্তু ভীষণভাবে আসার জন্য গুরুত্বপূর্ণ। এই একটা তথ্য। আর একটা তথ্য দেখো, ইন্ডিয়াতে জনবিস্ফোরণ আমরা কোন টাইম পিরিয়ডটাকে বলবো? মাথায় রেখো 1951 থেকে 81। এইটাকে কি বলি আমরা? র্যাপিড গ্রোথ বা পপুলেশান এক্সপ্লোশন যেটা। তাহলে এখান থেকে দুটো কোশ্চেন হতে পারে। সেটা কি? ইন্ডিয়াতে নেগেটিভ কবে হয়েছিল? সেটা হচ্ছে 1921-এ। আর ইন্ডিয়াতে জনবিস্ফোরণ কবে হয়েছিল? সেটা হচ্ছে 1951 থেকে 81। এই দুটো টাইম পিরিয়ডটা মাথায় রেখো। আর এই পার্টটাকে একবার জাস্ট মাথায় রেখো, কতটুকু বাড়ছে বা কতটুকু কমছে। লাস্ট সালে 1 থেকে 11, এটা আগেই বললাম, মুখস্থ রাখতে হবে। 17.64। অন্যগুলো মাথায় না রাখলেও চলবে। তাহলে কোনটা কোনটা মাথায় রাখছো? এইটা 11 থেকে 21,
সেকেন্ড 51 থেকে 81-র এই যে টাইম পিরিয়ডটা, এখানে পরপর দেখো বাড়ছে 24.8, 24.66, 21 পয়েন্ট কত 64। তাহলে এই জায়গাটায় কী হয়েছিল, জনবিস্ফোরণ হয়েছিল। হ্যাঁ, তাহলে এই জায়গা থেকে এই পার্টটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর বারবার বলছি গ্রেট ডিভাইডিং লাইন, অনেক কোশ্চেন এটা পাবে এই শব্দটা। তাহলে গ্রেট ডিভাইডিং ইয়ার কাকে বলা হয় সেটা আমি বলে দিলাম। তাহলে এইটাকে একবার খুব ভালো করে তোমরা দেখে রাখবে। হ্যাঁ, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন হয় বা হওয়ার মতো, বা ম্যাক্সিমাম পরীক্ষা হয়েওছে এটা। হ্যাঁ, তাহলে আমি আবার রিপিট করছি। রিপিটটা হচ্ছে 10 বছরে জনসংখ্যার বৃদ্ধি 17.64, এক বছরে কত 1.64 বা 1.77 ধরতে পারো। হ্যাঁ, তাহলে এই পার্টটা গেল। এই পার্টটা দেখার পর এখান থেকে আনইভেন যেটা, হ্যাঁ, এটা পৃথিবীর জন্য একটা ইন্ডিয়ার জন্য। আমাদের যখন ইন্ডিয়াটা পড়ছো এখান থেকে সেরকম কোশ্চেন হয় না, যদিও কোশ্চেন হয়। এই যে আমরা অতি নিবিড় নাতি নিবিড় পড়ি না, এইগুলো একবার চোখ বুলিয়ে যেও জাস্ট। হ্যাঁ, একবার চোখ বুলিয়ে যেও। উচ্চ জনঘনত্ব কোনটা, যাদের জনঘনত্ব 850-এর বেশি, যে সমস্ত রাজ্যগুলো, যেমন আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, কেরালা। হ্যাঁ, এদেরকে। নিবিড় কাদেরকে বলছি, যাদের 451 থেকে 850। হ্যাঁ, কোন কোন রাজ্যগুলো আছে, এই যে মধ্যম 251 থেকে 450। একবার চোখ বোলাবে জাস্ট কোন রাজ্যগুলো কোথায় পড়ে। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন হওয়ার মতো নেই। আর সব থেকে স্বল্প কোনগুলো, 100 জনের কম, বিশেষ করে রাজস্থান ফাজস্থান এই জায়গাগুলো তুমি পাচ্ছ। হ্যাঁ, সেম প্যাটার্নটাই যখন ওয়ার্ল্ডের সাপেক্ষে পড়বে তখন কিন্তু এতটা না। ইন্ডিয়া খুব হাই পপুলাস একটা দেশ, কিন্তু পৃথিবীর সাপেক্ষে দেখো এটা হঠাৎ করে ড্রপ হয়ে কোথায় চলে আসছে। অতি নিবিড় 100, নিবিড় কত 51 থেকে 100, মধ্যম কত 11 থেকে 50, বিরল 1 থেকে 10, আর অতি বিরল কি 1। এটা মনে রাখা সব থেকে ইজিয়েস্ট। এই জায়গাটায় আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো পড়বে ম্যাক্সিমাম। হ্যাঁ, আর এই জায়গায় কোনগুলো, মরু বা মেরু এই দেশগুলো, যেখানে তোমার ফিজিক্যাল বা কালচারাল ফিচার্সগুলো ততটা থাকছে না। তাহলে এইটাকে একবার চোখ বোলানোর মতো দেখবে। হ্যাঁ, এইবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে এই পপুলেশান থেকে, পপুলেশান ডেন্সিটি। এই পার্টটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। দেখো, আমরা জনঘনত্ব জানি, প্রতি বর্গকিমিতে যতজন বাস করছে তাকে কি বলি আমরা, আমাদের পপুলেশান ডেন্সিটি বা জনঘনত্ব। এই যে আমাদের ইন্ডিয়ার সাপেক্ষে দেখো, ইন্ডিয়ার সাপেক্ষে তুমি যদি ধরো আমাদের লাস্ট সালে, হ্যাঁ, লাস্ট সালে জনসংখ্যা জনঘনত্বকে ক্যালকুলেট করলে যেটা পাই, প্রতি বর্গকিমিতে 382 জন। হ্যাঁ, তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। তাহলে লাস্ট সালে কত, 382 জন। 2011 সালে আমাদের জনসংখ্যা কত ছিল, 121 কোটি। এটা ভুল, এটা আছে 400 নয়, এটা 100 হবে, 121 কোটি। আর আমাদের মোট আয়তন কত, 31.66। তাহলে কত পাচ্ছি, 382 জন। এটা হয়ে গেল। এইবার এই জনঘনত্বের পরিমাপ যেগুলো, হ্যাঁ, পপুলেশন ডেন্সিটির পরিমাপগুলোকে আমরা অনেকভাবে করি, বা এই যে পপুলেশন ডেন্সিটির অনেকগুলো টাইপস আছে। হ্যাঁ, টাইপসগুলো কী কী, ফার্স্ট একটা পেলে এটা হচ্ছে তোমার ইন জেনারেল পপুলেশন ডেন্সিটি। হ্যাঁ, এটা বাদেও দেখো যেগুলো আছে সেগুলো আমরা পড়বো। সেটা হচ্ছে গাণিতিক ডেন্সিটি, যাকে অ্যারিথমেটিক ডেন্সিটি বলা হয়। হ্যাঁ, পরীক্ষা কিন্তু আসতে পারে এইগুলো। তাহলে অ্যারিথমেটিক ডেন্সিটি কোনটা, আগেরটা যেটা পড়লে এক্স্যাক্টলি তাই, মোট জনসংখ্যা আর মোট ল্যান্ড। মোট জনসংখ্যা মানে কিন্তু এর মধ্যে ছেলে মেয়ে পুরুষ মহিলা সবাই পড়ে। তাহলে আমাদের 121 কোটি। আর টোটাল ল্যান্ড মানে পতিত জমি, ঘর বাড়ি, মানে কৃষিকাজ যা যেখানে হচ্ছে সবগুলোর মধ্যে পড়ছে। হ্যাঁ, তাহলে এইটাকে গুলিয়ে ফেলবে না। তাহলে এর মধ্যে পুরো জিনিসটাই থাকছে। এইবার আমরা যখন পরেরটাই যাব, জাস্ট ফর্মুলাগুলো মাথায় রেখো। হ্যাঁ, তারপর দেখো যেটা পড়বো সেটা হচ্ছে নিউট্রিশনাল ডেন্সিটি। হ্যাঁ, নিউট্রিশনাল ডেন্সিটি বা পুষ্টিগত ঘনত্ব। এইটা গুলিয়ে ফেলো তোমরা, মনে রাখার জন্য এভাবে মাথায় রেখো। পুষ্টিকার দরকার, সবার দরকার। তাহলে মোট জনসংখ্যা, আর পুষ্টি তো সব জমি থেকে আসছে না, কোথা থেকে আসছে, কৃষির জমি থেকে, যেখানে ঘর বাড়ি হয়েছে সেখানে তো আর ক্রপ প্রোডাকশান হচ্ছে না। হ্যাঁ, যার জন্য মোট জনসংখ্যা বাই কি, মোট জমির পরিমাণ। এটাকে কী বলছি আমরা, পুষ্টি ঘনত্ব। আগেরটাই কী ছিল, আগেরটাই উল্টো ছিল। দেখো, মোট জনসংখ্যার মোট জমি ছিল। হ্যাঁ, এখানে কি মোট জনসংখ্যা আর মোট কৃষি জমি। থার্ড দেখো এগ্রিকালচারাল ডেন্সিটি। আমি বারবার বলছি ফর্মুলাগুলো মনে রাখার চাপ, কিন্তু মাথায় রেখো এগ্রিকালচার কারা করবে, সবাই না, কৃষকরা। তাহলে মোট এগ্রিকালচারাল পপুলেশন। আর কোথায় করবে, চাষের জমিতে। তাহলে মোট কি চাষের জমি। পরীক্ষায় এগুলো যেটা দেবে, এই ফর্মুলাগুলো দেবে বা সংজ্ঞাটা দেবে, বলবে কোনটা ঠিক কোনটা ভুল। তাহলে আমি যেভাবে বলছি সেভাবে মাথায় রেখো, এগ্রিকালচারাল ডেন্সিটি কারা করছে, কৃষকরা। আর কোথায় করবে, চাষের জমিতে। হ্যাঁ, তাহলে এটাকে কী বলছে, এগ্রিকালচারাল ডেন্সিটি। আর ফোর্থ লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ইকোনমিক ডেন্সিটি। হ্যাঁ, তাহলে ইকোনমিক ডেন্সিটি কোনটা, ইকোনমিক ডেন্সিটি মানে এটা মাথায় রেখো, দেশের আমাদের যে চাহিদা, টোটাল ডিম্যান্ড, আর আমরা কি পরিমাণ প্রোডাকশান করছি, এর যে অনুপাত, তাকে কি বলবো আমরা, ইকোনমিক ডেন্সিটি। আমাদের ইন্ডিয়াতে ডেন্সিটি খুবই বাজে। আমাদের দেখবে প্রচুর চাহিদা, কিন্তু সেই অনুপাতে কি নেই, আমাদের প্রোডাকশানটা নেই। যার জন্য ইলেকট্রনিক্স মার্কেটগুলো দেখো সব বাইরের সব ব্র্যান্ড বা বাইরের দেশের করছে। হ্যাঁ, তাহলে এটাকে কী বলছি, ইকোনমিক ডেন্সিটি। আমি লাস্ট রিপিট করছি, গুলিয়ে ফেলো না, এখান থেকে পরীক্ষা আসতে পারে। ফার্স্ট হচ্ছে পপুলেশন ডেন্সিটি, সেটা হচ্ছে কি তোমার টোটাল জনসংখ্যা বাই টোটাল এরিয়া। হ্যাঁ,
সেকেন্ড যখন যাচ্ছ অ্যারিথমেটিক ডেন্সিটি, একই জিনিস, আগেরটার সাথে এটা সেমই। থার্ড যখন আসছো তুমি তোমার নিউট্রিশনাল ডেন্সিটি, এভাবে পড়ো। পুষ্টি সবার লাগবে, টোটাল জনসংখ্যা। আর পুষ্টি কোথা থেকে পাচ্ছ? চাষের জমি থেকে, হ্যাঁ, কৃষির জমি। কৃষি বা এগ্রিকালচারাল ডেন্সিটি কারা করছে? কৃষকরাই করছে। আর কোথা থেকে পাচ্ছি? কৃষির জমি থেকে পাচ্ছি, হ্যাঁ। তারপর ইকোনমিক ডেন্সিটি আমাদের চাহিদা আর আমাদের প্রোডাকশান, হ্যাঁ। এর বাইরেও আরেকটা ডেন্সিটি হয় যার নাম রুম ডেন্সিটি, হ্যাঁ, ROOM, রুম ডেন্সিটি। এটা এখানে দেওয়া নেই, একটু শুনে নাও। রুম ডেন্সিটি মানে মাথায় রেখো একটা সিঙ্গেল রুম, একটা সিঙ্গেল রুম কত জেনারেশান ইউজ করছে, হ্যাঁ। শুনতে একটু অবাক লাগবে, দেখবে বস্তির সাইডে যারা থাকে এদের যেটা হয় একটাই রুম, একটা রুমের মধ্যে বাবা মা আছে, তাহলে বাবা মা একটা জেনারেশান, তার সন্তান, তাদের ধরো বয়স হয়েছে, বিয়ে হয়েছে, তারা আছে, এদের আবার বিয়ে মানে বাচ্চা হয়েছে, তারা আছে, তিনটে জেনারেশান। একটা রুমের মধ্যে তিনটে জেনারেশান থাকছে, হয়তো কোনো পার্টিশান নেই বা কোনো একটা কী বলবো, একটা পর্দা মতো টাঙানো থাকছে, এরকম একটা পার্টিশান। তাহলে এটাকে কী বলছি আমরা? রুম ডেন্সিটি, হ্যাঁ। এবার যদি টাকা পয়সা প্রচুর হয়, উচ্চবিত্ত যারা, এদের 7-8টা রুম থাকছে, বাড়িতে 2জন বা 4জন, সেটা অন্য কথা, হ্যাঁ। বাট এই জায়গাটায় রুম ডেন্সিটির পরিমাণটা কি খুবই বাজে। তাহলে এই জিনিসটা তোমাদেরকে দেখতে হবে, হ্যাঁ। তাহলে এই দুটো পার্ট খুব ভালো করে তোমরা দেখবে, হ্যাঁ। আর এখান থেকে আমি আর কয়েকটা তথ্য বলে দিচ্ছি, সেগুলো একটু শুনে নাও, হ্যাঁ। এই যে আমাদের পৃথিবীতে যে সমস্ত দেশগুলো আছে, হ্যাঁ, এদের মধ্যে মাথায় রেখো জনসংখ্যা বৃদ্ধির হারটা আফ্রিকাতে সব থেকে বেশি। এই যে দেখো আফ্রিকার ডেটাগুলো দেখলে বুঝতে পারবে তোমার। যখন আমরা 80 থেকে 85-তে কত 2.9, 90 থেকে 95 2.8, তারপর দেখো 2.3, কোশ্চেনটা দিতে পারে। তাহলে কোথাকার জনসংখ্যার বৃদ্ধির হারটা সব থেকে আমরা বেশি পাচ্ছি? সেটা কোথায়? আফ্রিকাতে পাচ্ছি, হ্যাঁ, আফ্রিকাতে। এই ডেটাটা মাথায় রেখো। আর এখান থেকে তেমন কিছু দেখার নেই, তাহলে এইটাকে খুব ভালো করে একবার দেখে রাখছো, হ্যাঁ। আর এখান থেকে কিছু শর্ট কোশ্চেন আমি তোমাদের বলে দিই, সেটা একবার দেখে নিও। এই যে দেখো, যেহেতু আমরা সেন্সাসটা পড়ছি, সেন্সাসের মধ্যে আমাদের সেন্সাস অফ ইন্ডিয়া অনেকগুলো ডেফিনেশান দিয়েছে, হ্যাঁ। সেক্ষেত্রে এই অর্কার্স, এই ডেফিনেশানটা আমাদেরকে পড়তে হবে খুব ভালো করে। আর একটা হচ্ছে লিটারেসি, এই দুটো জিনিস পরীক্ষায় আসে। বিশেষ করে আমরা সবাই ভুল জানি, জানো, লিটারেসি যেটা আমরা স্বাক্ষর কাকে বলবো? আমাদের ইন্ডিয়াতে যারা সই করতে পারে তাদেরকে স্বাক্ষর ধরি, কিন্তু সেন্সাস অফ ইন্ডিয়ায় যদি তুমি দেখো সে সংজ্ঞাটা পুরো আলাদা। বা ইফেক্টিভ লিটারেসি রেট যাকে বলা হয়, তারা কারা? একজন ব্যক্তি 7 বছর যার বয়স বা তার থেকে বেশি, সে যে কোনো ভাষায় পড়তে পারবে, লিখতে পারবে বা তোমার বুঝতে পারবে। তাহলে এই পাওয়ারগুলো থাকা চাই। মানে দেখো, টোটাল পার্সেন্টেজ অফ পপুলেশান অফ অ্যান এরিয়া পার্টিকুলার টাইম এজড, সেটা কত? 7 ইয়ার্স বা তার থেকে বেশি, মানে 7 বছর বা 7 বছর, 7-এর কম হলে চলবে না। তা হু ক্যান রিড, তারা পড়তে পারছে, রাইট অ্যান্ড আন্ডারস্টুড, তারা লিখতে পারছে, পড়তে পারছে আর বুঝতে পারছে, এদেরকেই কি বলবো? এদেরকেই আমরা লিটারেট বলছি। তাহলে এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন, বারবারই বলছে, এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেবে। তাই 3টে ক্যারেক্টার, একটা হচ্ছে পড়তে পারা, লিখতে পারা আর বুঝতে পারা, কত 7-এর ওপরে, হ্যাঁ। তাহলে এইটাকে একবার দেখে রেখো ভালো করে, এখান থেকে কোশ্চেনটা হতে পারে। আর একটাই যে অর্কার্স, আমরা দেখবে যখন প্র্যাকটিক্যাল করতাম বা বিভিন্ন জায়গায় যে মেন অর্কার্স, মার্জিনাল অর্কার্স আর নন অর্কার্স পড়ি, হ্যাঁ। কিন্তু সেন্সাস অফ ইন্ডিয়া কাদেরকে মেন অর্কার্স বলছে, কাদেরকে মার্জিনাল, কাদেরকে নন অর্কার্স বলছে, সেটা আমরা জানতাম না। আমি এখান থেকে একবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। মেন অর্কার্স মানে যারা একটা কাজের সঙ্গে, হ্যাঁ, একটা কাজের সঙ্গে ন্যূনতম 183 দিন যুক্ত বছরে। তাহলে বছরে 183 দিন একটা পার্টিকুলার কাজ করছে, হ্যাঁ, বা 6 মান্থ, 3, 6, 18, 180 দিন ধরে নাও কোনো একজন ইটভাটায় কাজ করে, হ্যাঁ। তাহলে বছরে 180+ দিন বা তোমার 183 দিনের বেশি ইটভাটাতেই কাজ করছে, তাকে কি বলবো আমরা? মেন অর্কার্স, হ্যাঁ। আর মার্জিনাল মানে কারা? এরাও কিন্তু অর্কার্স, কিন্তু অনেকে হয় না 3 মাস ইটভাটায় কাজ করলো, 3 মাস তোমার ধান কাটছে, 3 মাস অন্য কাজ করছে, তাদেরকে কি বলবো আমরা? মার্জিনাল ওয়ার্কার্স। তাহলে এরাও ওয়ার্কার্স, এরাও ওয়ার্কার্স, এরা পার্টিকুলার একটা কাজের সাথে যুক্ত থাকছে, এদের ক্ষেত্রে কী হচ্ছে সেটা হচ্ছে না, হ্যাঁ। তাহলে এরা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকছে, তাদেরকে কি বলছি আমরা? সেটা হচ্ছে মার্জিনাল ওয়ার্কার্স। আর একটা নন ওয়ার্কার্স কারা? যারা সেরকমভাবে অর্থনৈতিক কাজের সাথে যুক্ত না, যেমন ধরো তোমার এই শিক্ষার্থী বা যারা কোনো কাজ করছে না, হ্যাঁ, এরা হচ্ছে নন ওয়ার্কার্স। তাহলে এইগুলোকে দেখছো। বেবি বুম আমি আগের ক্লাসেই বলেছিলাম, হঠাৎ করে যদি কোনো জায়গায় জনসংখ্যাগুলো বেড়ে যায় সেটাকে কি বলি আমরা? বেবি বুম, হ্যাঁ। রিপ্লেসমেন্ট রেট, এটাও বলেছিলাম, আমাদের পৃথিবীর রিপ্লেসমেন্ট কত? 2.1, মানে বাবা মা দুজন, এরা দুজন যখন মারা যাচ্ছে, এরা যদি দুজনকেই রেখে যায় সেটা কি? রিপ্লেসমেন্ট। আর 0.1টা কেন? আগের দিনই বলেছিলাম, ধরো যাদের সন্তান হচ্ছে না, অনেকে বিয়ে করছে না, তাদের জন্য কত? সেটা 2.1। তাহলে এইটাকে খুব ভালো করে তোমরা দেখছো, হ্যাঁ। আর এরপরে
যদি কিছু থাকে আমি একটা মিনিট আমি বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আরেকটা ডেটা সেটা হচ্ছে তোমার এই যে মামফোর্ডের যে শ্রেণীবিভাগ হায়ারার্কি যাকে বলা হয়, হ্যাঁ এটা খুব ভালো করে দেখো পরীক্ষায় আসে। প্রথম কথা যেটা পরপর সাজাতে বলে, প্রথম ইওপলিস তারপর পলিস। হ্যাঁ পলিস কিন্তু আগে না, অনেকে ভুল করো কি পলিস মানে সব থেকে ছোটো নাম আগে, একদম না। প্রথম ইওপলিস, বিকাশের একদম শুরু, একটা শহরের বিকাশের প্রথম পর্যায়টাকে কি বলছি আমরা ইওপলিস, দেন কি পলিস, তারপর মেট্রোপলিস 10 লক্ষের বেশি হলে যাকে মাদার সিটি বলা হয়। হ্যাঁ তারপর দেখো তোমার মেগালোপলিস, এইগুলো পরপর পড়ে রাখবে। তারপর দেখো টিরানোপলিস আর নেক্রোপলিস। নেক্রোপলিস কোনটা? নেক্রোপলিস মানে ডেড সিটি বলা হয়। হ্যাঁ দেখবে এই যে উন্নতি একটা হচ্ছে তোমার নেশা, একটা পর্যায়ে প্রত্যেকটা রাজ্য বা প্রত্যেকটা রাষ্ট্র এক জায়গায় পৌঁছাবে যখন আর মানুষ থাকবে না। হ্যাঁ পুরোপুরি শেষের দিকে। এখন দেখো ম্যাক্সিমাম দেশগুলো হতে শুরু করেছে, উন্নত যে দেশগুলো সেখানে জনসংখ্যা কমে যাচ্ছে, জন্মহার নেই, তারপর দেখো মৃত্যু হারটা কমে আসছে, মানে নতুন করে যে প্রোডাকশানটা হবে সেটা থাকছে না। তাহলে সেই ধরনের এগুলোকে কী বলবো আমরা? নেক্রোপলিস। হ্যাঁ তাহলে পরপর যদি সাজাতে বলে আমি আবারও বলছি ইওপলিস, পলিস, মেট্রো, মেগালো, পরপর এমএম, টিরানোপলিস, আর তারপর কি তোমার নেক্রোপলিস। হ্যাঁ আর একটা আছে দেখো ইকুমেনোপলিস, যখন বিশ্বের প্রতিটা অঞ্চল পৌরবস্তিতে কনভার্ট হবে তখন তাকে কি বলবো আমরা? ইকুমেনোপলিস। হ্যাঁ শুনে মনে হচ্ছে এটা পসিবল না, কিন্তু ইম্পসিবল বলে কিছু নেই, এটাও হতে পারে। হ্যাঁ অর্থাৎ মাথায় রেখো বিশ্বের প্রতিটা বসতি যদি পৌর হয়ে যায়, আস্তে আস্তে দেখো সেই দিকেই তো যাচ্ছে, গ্রামের সংখ্যা কমছে, শহরের সংখ্যা কী হচ্ছে তোমার বাড়ছে। তাহলে এটা কে দিয়েছিল? মামফোর্ড দিয়েছিল। তাহলে নামগুলো কি? ইওপলিস, পলিস, মেট্রোপলিস, মেগালোপলিস, টিরানোপলিস, নেক্রোপলিস আর ইকুমেনোপলিস। হ্যাঁ এগুলো জনসংখ্যাগুলো মাথায় রাখতে হবে। নেক্রোপলিসের আরেকটা নাম হচ্ছে তোমার মৃত্যু সিটি বা ডেড সিটি, সেটা মাথায় রেখো। হ্যাঁ আর লাস্টে যেটা পড়লাম ইকুমেনোপলিস, যখন পুরোটাই কী হচ্ছে আরবান সেটেলমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো ভালো করে পড়ো। হ্যাঁ আশা করি হয়ে যাবে এখান থেকে।